পিপলখাড়া গ্রামে ভোরের রোদ এইমাত্র আঙিনায় নেমেছিল। রান্নাঘর থেকে আসা উনুনের ধোঁয়া আর তাজা রুটির সুবাস পুরো বাড়িতে ছড়িয়ে গিয়েছিল। কিন্তু রান্নাঘরের কোণে দাঁড়িয়ে থাকা মিনার কপালে ঘামের ফোঁটা চিন্তার রেখার চেয়েও গভীর এক কাহিনী বলছিল। তার হাঁটু পর্যন্ত লম্বা চুল একটি মোটা বিনুনিতে বাঁধা ছিল, যার ওজন তার ঘাড়ের ওপর এমনভাবে ছিল যে সে প্রতি ৫ মিনিটে নিজের ঘাড় ঘোরাচ্ছিল। মিনা, আরে শুনছ না? চা ঠান্ডা হয়ে গেল। শাশুড়ি কমলা দেবীর কণ্ঠস্বর দালান থেকে এলো। জি শাশুড়িমা, এই তো ২ মিনিট। মিনা ঝটপট উনুন থেকে চা নামাল। তার চুলের বিনুনিটি দুলল এবং উনুনের আগুনের শিখার সাথে ধাক্কা খেল। সাথে সাথে চুল পোড়ার গন্ধ ছড়িয়ে পড়ল। হায় রাম! মিনা চিৎকার করে পিছিয়ে গেল। চুলের বাইরের কিছু অংশ পুড়ে গিয়েছিল। কমলাদেবী দৌড়ে এলেন। কি হলো? আরে দেখে কাজ করবি তো? এত লম্বা চুল সামলে রাখতে পারিস না? এখন দেখ কতগুলো চুল নষ্ট হলো। মিনা ধীরে ধীরে বলল, শাশুড়িমা, আমি ভেবেছিলাম যদি আমি অল্প চুল কাটিয়ে নিই তবে। চুপ! কমলাদেবীর চোখ রাগে জ্বলে উঠল। এই বাড়িতে, এই গ্রামে কোনো বিবাহিত নারী তার চুল কাটায় না, বুঝেছিস? এটা আমাদের ঐতিহ্য, আমাদের মর্যাদা। মিনা চুপ হয়ে গেল। এটা প্রথমবার ছিল না, বিয়ের ৩ বছর হয়ে গিয়েছিল, এবং প্রতিবারই যখন সে চুলের সমস্যার কথা বলত একই উত্তর পেত, ঐতিহ্য, মর্যাদা, সধবা হওয়ার প্রতীক। সেই সন্ধ্যায় গ্রামের বটগাছের নিচে ৪-৫ জন গৃহবধূ একত্রিত হয়েছিল। জল ভরার বাহানায় তারা এখানে রোজ মিলত। এটাই ছিল তাদের একমাত্র নিঃশ্বাস নেওয়ার সময়। আরে মিনা, তোর চুল থেকে তো পোড়া গন্ধ আসছে, গীতা নাক কুচকে বলল। মিনা লজ্জায় মাথা নিচু করে ফেলল। উনুনে কাজ করার সময় লেগে গিয়েছিল, কিন্তু শাশুড়িমা বলেন কাটানো যাবে না। আরে, আমার তো কোমর পর্যন্ত চুল। প্রীতি তার ভারী বিনুনি তুলে দেখাল। রোজ সকালে মাথায় এত ব্যথা হয় যে মনে হয় ফেটে যাবে। রাতে ঠিকমতো শুতেও পারি না। বিনুনির নিচে চাপা পড়ে ঘাড় আড়ষ্ট হয়ে যায়। সবচেয়ে ছোট বউ রুচিকা ধীরে ধীরে বলল, আমার তো স্ক্যাল্পে ইনফেকশন হয়ে গিয়েছিল। চুল এত ঘন যে গরমে ঘাম শুকাই না। ডাক্তার বলেছিলেন চুল ছোট করিয়ে নাও, কিন্তু শাশুড়িমা এমন বকলেন যে আমি আর কিছুই বলতে পারলাম না। ডাক্তার কি বলেছিলেন? উৎসুকভাবে মিনা জিজ্ঞাসা করল। উনি বলেছিলেন যে স্ক্যাল্পে বাতাস পৌঁছাতে পারে না, তাই ফাঙ্গাল ইনফেকশন হয়ে গিয়েছে। ওষুধ তো দিয়েছিলেন, কিন্তু বলেছিলেন যে চুল ছোট হলে এই সমস্যা হবে না। গীতা দীর্ঘশ্বাস ফেলল। তোরা জানিস, আমার মাথার পিছনের এক জায়গায় চুল ঝরে গিয়েছে। বিনুনির ওজনে ওখানকার গোড়া দুর্বল হয়ে গিয়েছে। এখন ওখানে টেকও দেখায়, কিন্তু লুকিয়ে রাখতে হয়, নয়তো লোকে কি বলবে। মিনা বিষণ্নভাবে বলল, আমার ঘাড়ে অনবরত ব্যথা থাকে, মাঝে মধ্যে তো কাঁধ পর্যন্ত ব্যথা ছড়িয়ে যায়। রাতে ঘুমানোর সময়ও চুলের ওজন অনুভব করি। তাহলে আমরা কি কিছুই করতে পারি না? রুচিকা জিজ্ঞেস করল, এই জীবন কি এভাবেই চলবে? প্রীতি তিক্তভাবে হেসে বলল, বোন, এখানে তো চুলের চেয়ে ঐতিহ্যের ওজন আমাদের মাথায় বেশি, আর সেই ওজন তো কেউ নামাতে পারবে না। জলের কলসি নিয়ে সবাই নিজের বাড়ির দিকে রওনা দিল। মিনা পিছন ফিরে দেখল ৫ জন গৃহবধূর পিঠে ভারী বিনুনি ঝুলছে, যেন ঐতিহ্যের মোটা দড়ি যা তাদের বেঁধে রেখেছে। পরের দিন খুব ভোরে মিনা যখন উঠল, তখন তার মাথা ঘুরছিল। ঘাড়ে এত ব্যথা ছিল যে সে ঠিকমতো ঘাড় ঘোরাতেও পারছিল না। সে ধীরে ধীরে তার স্বামী রমেশকে জাগাল। কি হয়েছে? রমেশ ঘুমের ঘোরেই জিজ্ঞেস করল। আমার ঘাড়ে খুব ব্যথা করছে, মনে হয় কাল রাতে ভুলভাবে শুয়েছিলাম। তাহলে আমি কি করব? বাম লাগিয়ে নে। রমেশ, আমি ভাবছিলাম যদি আমি একটু চুল কাটিয়ে নিই তবে। রমেশ এক লাফে উঠে বসল। সকাল সকাল শুরু করো না তো, মা তোমাকে কতবার বুঝিয়েছে চুল কাটানো যাবে না, এটাই আমাদের বংশের ঐতিহ্য। কিন্তু আমার শরীর। তোমার শরীর ঠিক আছে, তুমি শুধু বেশি চিন্তা করো। গ্রামে যত বউ আছে সবার লম্বা চুল, কারো কোনো সমস্যা নেই, তুমি শুধু নখরা করছো। মিনা চুপ হয়ে গেল। সে রান্নাঘরের দিকে চলে গেল। চোখে জল ছিল, কিন্তু তা মোছার অভ্যেস হয়ে গিয়েছিল। উনুন জ্বালাতে জ্বালাতে সে ভাবল, সত্যিই কি শুধু তার কষ্ট হচ্ছে, নাকি বাকি সবাই চুপচাপ সহ্য করছে? ১ মাস কেটে গেল। মিনার ঘাড়ের ব্যথা বেড়েই চলছিল। এখন সে কাজ করতে করতে থেমে গিয়ে ঘাড় মারিশ করত। কমলা দেবীর এটা ভালো লাগত না। তোর কি হয়েছে? কাজ করতে করতে বারবার থেমে যাস কেন? শাশুড়িমা, ঘাড়ে খুব ব্যথা, হয়তো চুলের ওজনে। থাম, রোজ রোজ নতুন বায়না। আমাদের সময়ে আমরা মাথায় জলের কলসিও তুলতাম আর লম্বা চুলও রাখতাম, কখনো কেউ অভিযোগ করেনি।
ঠিক সেই সময় বাইরে থেকে শব্দ এলো, নমস্তে, কেউ আছেন বাড়িতে? কমলা দেবী দরজায় গেলেন। বাইরে একজন ৩০-৩৫ বছর বয়সী মহিলা দাঁড়িয়েছিলেন, আধুনিক পোশাক, ছোট চুল আর এক আত্মবিশ্বাসে ভরা হাসি। জি, আপনি কে? আমার নাম নিশা, আমি শহর থেকে এসেছি। আমি একজন হেয়ার স্টাইলিস্ট এবং সেই সাথে স্বাস্থ্যকর্মী হিসেবে গ্রামে মহিলাদের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন করি। কমলা দেবী সন্দেহের নজরে তাকালেন। নিশা বলল, আমি শুনেছি যে এখানে গৃহবধূদের চুলের কারণে অনেক সমস্যা হচ্ছে। আমি শুধু তাদের সাথে কথা বলতে চাইছিলাম। আমাদের এখানে কোনো সমস্যা নেই, আর হ্যাঁ, আমাদের বাড়ির বউরা লম্বা চুল রাখে, এটা আমাদের ঐতিহ্য। নিশা বিনীতভাবে বলল, আমি ঐতিহ্যের বিরোধিতা করছি না, আমি শুধু এটাই বলতে চাইছি যে চুল একজনের ব্যক্তিগত পছন্দ, এবং যদি তা থেকে স্বাস্থ্য সমস্যা হয় তবে আমাদের কোনো শহুরে মহিলার থেকে শিখতে হবে না, তুমি যাও এখান থেকে। কমলা দেবী দরজা বন্ধ করে দিলেন, কিন্তু মিনা জানালা দিয়ে সব দেখছিল, তার মনে আশার আলো জাগল। নিশা হাল ছাড়ল না, সে গ্রামের চকে একটি ছোট ক্যাম্প লাগাল, ব্যানার ঝোলাল, মহিলা স্বাস্থ্য সচেতনতা শিবির, চুলের যত্ন এবং স্বাস্থ্য। প্রথম দিন কেউ এলো না, দ্বিতীয় দিন কিছু কৌতূহলী মহিলা উঁকি মেরে দেখল, কিন্তু দূর থেকেই ফিরে গেল। তৃতীয় দিন রুচিকা সাহস করে গেল। আপনি আপনি কি সত্যি হেয়ার স্টাইলিস্ট? রুচিকা ভয়ে ভয়ে জিজ্ঞেস করল। হ্যাঁ মা, বসো, লজ্জা পেও না, নিশা ভালোবেসে বলল। রুচিকা বসল। আমার স্ক্যাল্পে ইনফেকশন হয়েছিল, ডাক্তার চুল ছোট করতে বলেছিলেন, কিন্তু বাড়িতে বারণ করে দিয়েছে। কেন? রুচিকা মাথা নাড়াল। বলেন ঐতিহ্যের বিরুদ্ধে। নিশা দীর্ঘশ্বাস নিয়ে বোঝাতে শুরু করল। দেখো, ঐতিহ্য ভালো জিনিস যখন তা আমাদের স্বাস্থ্য ও খুশির খেয়াল রাখে, কিন্তু যদি কোনো ঐতিহ্য আমাদের কষ্ট দেয়, আমাদের স্বাস্থ্য নষ্ট করে, তবে সেই বিষয়ে প্রশ্ন তোলার অধিকার আমাদের আছে। কিন্তু লোকে কি বলবে? লোকে তো সবসময়ই কিছু না কিছু বলবে, কিন্তু তোমার স্বাস্থ্যের চেয়ে লোকে কি বলবে তা কেন বেশি গুরুত্বপূর্ণ হবে? তোমার চুল, তোমার শরীর, তোমার সিদ্ধান্ত। রুচিকার চোখে ঝিলিক দেখা দিল। সত্যি? একেবারে সত্যি। আর দেখো, চুল কাটানো মানে ন্যাড়া হওয়া নয়, তুমি শুধু ততটুকুই কাটাতে পারো যাতে তুমি আরাম পাও, কাঁধ পর্যন্ত, ঘাড় পর্যন্ত, বা তোমার যতটা ইচ্ছে, এটা তোমার মর্জি। এই কথা রুচিকা প্রীতিকে বলল, প্রীতি মিনাকে বলল। ধীরে ধীরে নিশার ক্যাম্পে মহিলাদের ভিড় বাড়তে লাগল, কিন্তু তারা চুপচাপ আসত, কথা বলত এবং চুপচাপ চলে যেত। একদিন মিনাও সাহস করে গেল। নিশা তাকে দেখেই চিনতে পারল, এ সেই মেয়ে যাকে জানালা দিয়ে উঁকি দিতে দেখেছিল। বসো মা, তোমার নাম মিনা, তোমার কি কষ্ট হচ্ছে? মিনা তার পুরো কাহিনী শোনাল, পোড়া চুল, ঘাড়ের ব্যথা, মাথা ব্যথা, শাশুড়ির বকনি আর স্বামীর উদাসীনতা। নিশা মন দিয়ে শুনল, তারপর সে মিনার চুল স্পর্শ করে পরীক্ষা করল। তোমার চুল খুব ঘন আর ভারী, এই ওজন তোমার ঘাড় আর কাঁধে অনবরত চাপ সৃষ্টি করছে, এতে সার্ভাইকাল স্পন্ডেলাইটিসও হতে পারে। ওটা কি? ঘাড়ের হাড়ের সমস্যা, অনেক ব্যথা হয়, আর তোমার চুলের নিচের অংশে যে পোড়া চুল আছে, এতে বাকি চুলও দুর্বল হয়ে যাচ্ছে। মিনার চোখে জল চলে এলো। কিন্তু আমি কি করতে পারি? বাড়িতে কেউ মানবে না। মানতে হবে তাদেরই, এটা তোমার স্বাস্থ্যের প্রশ্ন মিনা, আর তোমাকে বুঝতে হবে যে তোমার স্বাস্থ্য যে কোনো ঐতিহ্যের চেয়ে বেশি জরুরি। কিন্তু আমি একা লড়ব কি করে? নিশা হেসে বলল, তুমি একা নও, এখানে আরও অনেক মহিলা আছে যারা এই কষ্ট সহ্য করছে। যদি তোমরা সবাই মিলে নিজেদের আওয়াজ তোলো, তবে পরিবর্তন আসবেই। সেই রাতে মিনা অনেক ভাবল। সকালে সে সিদ্ধান্ত নিয়ে ফেলল। সে প্রীতি, রুচিকা, গীতা আর আরও ৩-৪ জন বউকে জড়ো করল। আমাদের সবাইকে একসাথে দাঁড়াতে হবে, মিনা বলল। যদি আমরা আলাদা আলাদা কথা বলি তবে কেউ শুনবে না, কিন্তু যদি আমরা সবাই মিলে বলি তবে প্রভাব পড়বে। প্রীতি ভয় বলল, কিন্তু মিনা, বাড়ির লোক খুব রাগ করবে। করুক, আমরা তো কিছু ভুল চাইছি না, আমরা শুধু আমাদের স্বাস্থ্যের কথা বলছি। গীতা জিজ্ঞেস করল, তাহলে আমরা কি করব? কাল বিকেলে পঞ্চায়েতের সভা আছে, সরপঞ্চজিও থাকবেন, আমরা সবাই সেখানে যাব এবং আমাদের কথা বলবো। পরের দিন বিকেলে গ্রামের পঞ্চায়েত ভবনে মাসের সাধারণ সভা ছিল। সরপঞ্চ রণবীর সিংহা চেয়ারে বসেছিলেন, তার চারপাশে গ্রামের মুরব্বীরা এবং কিছু পুরুষ বসেছিলেন। তখনই মিনা তার সাথে ৮-১০ জন বউকে নিয়ে এলো। তারা কেউ ঘোমটা দানেনি, যা নিজেই ছিল এক বিদ্রোহ। সরপঞ্চ আশ্চর্যের সাথে জিজ্ঞেস করলেন, আরে তোমরা সবাই এখানে কেন?
কোনো সমস্যা আছে নাকি? মিনা এগিয়ে গিয়ে বলল, জি সারপঞ্চজি, আমাদের আপনার সাথে কিছু কথা বলতে হবে। বলো। আমাদের সবার নিজেদের চুল নিয়ে সমস্যা হচ্ছে। লম্বা আর ভারী চুলের কারণে আমাদের মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা, স্ক্যাল্পে ইনফেকশন আর আরও অন্যান্য রোগ হচ্ছে। আমরা আমাদের চুল ছোট কাটাতে চাই। সভায় নিস্তব্ধতা নেমে এলো। তারপর এক মুরব্বী বললেন, এসব কি আজে বাজে কথা। সধবা নারীর লম্বা চুল তার সধবা হওয়ার প্রতীক। মিনা সাহস জোগাল, কাকাজি, ভালোবাসা মনে থাকে, চুলের দৈর্ঘ্যে নয়। আর যদি চুলের দৈর্ঘ্য দিয়ে বিবাহিত অবস্থা বিচার করা হয়, তবে পুরুষরা কেন লম্বা চুল রাখে না? এই প্রশ্নে সবার চেহারা বদলে গেল। কারও কাছে কোনো উত্তর ছিল না। প্রীতি এগিয়ে এসে বলল, আমার চুলের ওজনে আমার মাথার পিছনে টাক পড়ে গিয়েছে। ডাক্তার বলেছেন যদি আমি চুল না কাটাই তবে সমস্যা বাড়বে। রুচিকা তার স্ক্যাল্প দেখালো যেখানে ইনফেকশনের দাগ ছিল। দেখুন, এটা আমার হয়েছে। এখন ওষুধে ঠিক হচ্ছে, কিন্তু ডাক্তার বলেছেন চুল ছোট রাখতে। সারপঞ্চ গুরুত্বের সাথে শুনলেন, তোমাদের সবার কথা ঠিক, কিন্তু গ্রামের ঐতিহ্য। মিনা মাঝপথে বলল, সারপঞ্চজি, ঐতিহ্য ভালো জিনিস যখন তা আমাদের মঙ্গল করে, কিন্তু যদি কোনো ঐতিহ্যে আমাদের স্বাস্থ্য খারাপ হয় তবে কি আমাদের তা বদলানোর কথা ভাবা উচিত নয়? কিন্তু লোকে কি বলবে? এক বৃদ্ধা মহিলা বললেন। কাকিমা, যদি আমার মেয়ে হয় তবে আমি তাকে লোকের কথার চেয়ে নিজের স্বাস্থ্যের মূল্য দিতে শেখাব। এটা কি ভুল? সারপঞ্চ রণবীর সিং ভাবলেন। তিনি নিশাকেও সভায় ডেকেছিলেন। নিশাজি, আপনি তো বিশেষজ্ঞ, আপনি কি বলেন? নিশা উঠে দাঁড়িয়ে বোঝাল, দেখুন, চুল কাটানো বা না কাটানো প্রতিটি মহিলার ব্যক্তিগত সিদ্ধান্ত হওয়া উচিত। যদি কেউ লম্বা চুল রাখতে চায় এবং তাদের কোনো সমস্যা না থাকে তবে খুব ভালো, কিন্তু যদি কারো শারীরিক সমস্যা হয় তবে তার চুল ছোট করানোর স্বাধীনতা থাকা উচিত। এটা ঐতিহ্যের অপমান নয়, এটা শুধু নিজের স্বাস্থ্যের খেয়াল রাখা। আর হ্যাঁ, ছোট চুল মানে ন্যাড়া হওয়া নয়, কাঁধ পর্যন্ত বা যতটা আরামদায়ক হয় রাখা যেতে পারে। সরপঞ্চ জিজ্ঞেস করলেন, তাহলে আপনি কি পরামর্শ দিচ্ছেন? আমি পরামর্শ দিচ্ছি যে প্রতিটি মহিলার নিজের চুলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা থাকুক, পরিবার তাদের সমর্থন করুক, চাপ না দিক। আর হ্যাঁ, চুলের দৈর্ঘ্য দিয়ে কারো মর্যাদা বিচার করা যায় না। সভা দীর্ঘক্ষণ চলল, তর্কাতর্কি হল, পুরনো চিন্তার মানুষরা বিরোধিতা করল, কিন্তু ধীরে ধীরে কিছু বুদ্ধিমান মানুষ মিনা এবং বাকিদের পক্ষে আসতে লাগল। অবশেষে সরপঞ্চ সিদ্ধান্ত শোনালেন, ঠিক আছে, আমি ঘোষণা করছি যে এই গ্রামে এখন থেকে যে কোনো মহিলা, সে সধবা হোক বা অন্য কেউ, নিজের চুলের ব্যাপারে নিজেই সিদ্ধান্ত নিতে পারবে। কেউ তাকে জোর করে লম্বা চুল রাখতে বাধ্য করবে না। মিনার চোখে খুশির জল চলে এলো। সরপঞ্চ আরও বললেন, আর হ্যাঁ, যে পরিবার এই সিদ্ধান্তের বিরোধিতা করবে বা তাদের বউদের হয়রানি করবে তাদের বিরুদ্ধে পঞ্চায়েত ব্যবস্থা নেবে। বাড়ি ফেরার সময় মিনার পা খুব হালকা মনে হচ্ছিল, কিন্তু মনে ভয়ও ছিল, বাড়িতে কি হবে? সে বাড়ি পৌঁছনো মাত্রই কমলাদেবী রাগে ফেটে পড়লেন। তুই এটা কি করলি? পঞ্চায়েতে গিয়ে আমাদের সম্মান ধুলোয় মিশিয়ে দিলি। শাশুড়িমা, আমি শুধু আমার স্বাস্থ্যের কথা বলেছি। স্বাস্থ্যের নামে তুই আমাদের ঐতিহ্য ভাঙছিস, তোর সাহস কত? রমেশও রেগেছিল। মিনা, তুমি ভুল করেছ, লোকে এখন আমাদের সম্পর্কে কি বলবে? মিনা এবার সাহসের সাথে উত্তর দিল, রমেশ, তোমার আমার স্বাস্থ্যের চিন্তা আছে নাকি লোকের কথার? আমি কয়েক মাস ধরে ব্যথায় ভুগছি, কিন্তু তুমি কখনো খেয়াল করনি। এটা তো শুধু বাহানা, বাকি বউদের তো কোনো সমস্যা নেই। ভুল, ৮-১০ জন বউ আমার সাথে ছিল, সবার সমস্যা আছে, শুধু কথা বলার সাহস ছিল না কারো। কমলাদেবী হুমকি দিলেন, যদি তুই চুল কাটাস তবে এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। মিনা শান্তভাবে বলল, তাহলে আমি চলে যাব, কিন্তু আমি আর আমার স্বাস্থ্যের সাথে আপোষ করব না। এটা শুনে রমেশ এবং কমলাদেবী দুজনেই চমকে গেলেন। মিনার মধ্যে এই পরিবর্তন কবে এলো? পরের দিন মিনা নিশার কাছে গেল, আমাকে চুল কাটাতে হবে। নিশা হাসল, কতটা ছোট কাটবে? কাঁধ পর্যন্ত, যাতে আমি আরামও পাই আবার সামলাতেও পারি। নিশা ভালোবেসে বলল, বসো। যেমন যেমন কাঁচি চলতে লাগল, মিনার মনে হল যেন শুধু চুল নয়, বন্ধন কেটে যাচ্ছে। প্রতিটা কাটা চুলের সাথে সে হালকা হতে থাকল। আধ ঘণ্টা পর যখন নিশা আয়না দেখাল, মিনা নিজেকে চিনতেই পারল না। কাঁধ পর্যন্ত সুন্দর স্টাইলিশ চুল, হালকা এবং আরামদায়ক। কেমন লাগছে? নিশা জিজ্ঞেস করল। মিনার চোখে জল ছিল।
প্রথমবার মনে হচ্ছে যে আমি নিঃশ্বাস নিতে পারছি, আমার ঘাড় কত হালকা লাগছে। এটাই তো আসল স্বাধীনতা, নিজের শরীরের ওপর নিজের অধিকার। মিনা বাড়ির দিকে রওনা দিল। পথে কিছু লোক দেখল এবং চমকে গেল, কিছু লোক ফিসফিস করল, কিন্তু মিনার এখন আর কিচ্ছু যায় আসে না। বাড়ি পৌঁছে সে ভেতরে যাওয়া মাত্রই কমলাদেবীর চিৎকার শোনা গেল, হায় রাম, এ কি করলি তুই? রমেশ বাইরে এলো এবং মিনাকে দেখে থ হয়ে দাঁড়িয়ে গেল। মিনা শান্তভাবে বলল, আমি সেটাই করেছি যা আমার স্বাস্থ্যের জন্য জরুরি। তুমি তুমি আমাদের সম্মান। শাশুড়িমা, সম্মান মানুষের কাজে হয়, চুলের দৈর্ঘ্যে নয়। আর যদি আপনার মনে হয় যে আমার ছোট চুলে সম্মান চলে গিয়েছে, তাহলে আমি দুঃখিত, কিন্তু আমার স্বাস্থ্যের জন্য আমি ক্ষমা চাইব না। রমেশ চুপ ছিল। সে মিনার চেহারায় আসা পরিবর্তন দেখছিল। প্রথমবার সে তার স্ত্রীর মধ্যে এক অন্যরকম আত্মবিশ্বাস দেখল। পরের কয়েকদিন খুব কঠিন ছিল, বাড়িতে টানাপড়ন ছিল। কমলাদেবী মিনার সাথে ঠিকমতো কথা বলতেন না। রমেশও নীরব থাকত, কিন্তু ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করল। যখন মিনা ঘাড়ের ব্যথা ছাড়াই কাজ করত, যখন সে সকালে দ্রুত তৈরি হয়ে যেত, যখন তার চেহারায় আগের চেয়ে বেশি খুশি দেখা যেত, তখন লোকে বুঝতে শুরু করল। একদিন রমেশ ধীরে ধীরে বলল, মিনা, সত্যি বলবো, তোমাকে আগের চেয়ে অনেক বেশি ভালো লাগছে। মিনা অবাক হয়ে গেল, সত্যি? হ্যাঁ। আর আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার কষ্ট বোঝার চেষ্টা করিনি। আমার মনে হয়েছিল তুমি হয়তো শুধু নখরা করছো। মিনার চোখে জল চলে এলো। রমেশ বলল, না, আমাকে বলতে দাও, তুমি ঠিক ছিলে। তোমার স্বাস্থ্য আমাদের ঐতিহ্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা আমার আগেই বোঝা উচিত ছিল। এক সপ্তাহ পর প্রীতিও নিশার কাছে গেল, তারপর রুচিকা, তারপর গীতা, ধীরে ধীরে অন্য বউরাও আসতে লাগল। কেউ অল্প চুল কাটালো, কেউ বেশি, কেউ শুধু স্টাইল বদলালো, কিন্তু প্রত্যেকেই নিজের পছন্দে সিদ্ধান্ত নিল। গ্রামে পরিবর্তন দেখা যেতে লাগল। আগে যেখানে সব বউয়ের হাঁটু পর্যন্ত চুল থাকত, এখন আলাদা আলাদা স্টাইল দেখা যেতে লাগল। কারো কাঁধ পর্যন্ত, কারো ঘাড় পর্যন্ত। কেউ লম্বা চুলই রাখল, কিন্তু তা সঠিকভাবে ম্যানেজ করা শিখল। 2 মাস পর গ্রামে একটি ছোট অনুষ্ঠান আয়োজন করা হলো। নিশাকে সম্মানিত করা হবে। সরপঞ্চ বললেন, নিশাজি আমাদের মহিলাদের একটি খুব গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন, নিজের শরীরের ওপর নিজের অধিকার। তিনি এটা বলেননি যে ঐতিহ্য ভুল, তিনি শুধু শিখিয়েছেন যে ঐতিহ্যের চেয়ে আমাদের স্বাস্থ্য জরুরি। নিশা মঞ্চ থেকে বলল, আমি কিছুই করিনি, আসল সাহস তো মিনা আর বাকি বউরা দেখিয়েছে, যারা নিজেদের আওয়াজ তোলার জন্য দাঁড়িয়েছে। আজ এই গ্রাম এক দৃষ্টান্ত হয়ে গিয়েছে। মিনাকেও মঞ্চে ডাকা হলো। সে বলল, আমি শুধু এটুকুই বলতে চাই যে চুল শুধু চুলই, তা আমাদের পরিচয় নয়, আমাদের মর্যাদা নয়। আমাদের পরিচয় আমাদের কাজে, আমাদের ব্যবহারে। আর হ্যাঁ, প্রতিটি মহিলার এই অধিকার আছে যে সে তার নিজের শরীর সম্পর্কে নিজেই সিদ্ধান্ত নেবে। করতালিতে চারপাশ মুখরিত হয়ে উঠল। সেই রাতে মিনা ছাদে বসেছিল। হালকা ঠান্ডা বাতাস তার ছোট চুলে খেলছিল। সে তার চুল স্পর্শ করল, হালকা, নরম, আরামদায়ক। রমেশ এলো এবং পাশে বসল। কি ভাবছ? শুধু এটাই ভাবছি যে এটা কত সহজ ছিল, শুধু সাহসের প্রয়োজন ছিল। তুমি কি আমার ওপর এগে আছো? রমেশ লজ্জিত হয়ে জিজ্ঞাসা করল। মিনা হেসে বলল, না, তুমি তো সেটাই করছিলে যা তোমাকে শেখানো হয়েছিল, কিন্তু এখন তো শিখেছ, তাই না? হ্যাঁ, আর যদি আমাদের মেয়ে হয়, তবে আমি তাকে শেখাবো যে তার শরীর তার নিজের মর্জি, কেউ তাকে কিছু করতে বাধ্য করতে পারবে না। মিনা হাসল। চাঁদের আলোয় তার মুখ জলজল করছিল। প্রথমবার তার মনে হল যে সে সত্যি স্বাধীন। 1 মাস পর নিশা গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল। তার কাজ শেষ হয়েছিল। মিনা এবং বাকি বউরা তাকে বিদায় জানাতে এলো। আপনি আমাদের জীবন বদলে দিয়েছেন, প্রীতি আবেগপ্রবণ হয়ে বলল। নিশা হেসে বলল, আমি কিছুই করিনি, তোমাদের মধ্যে এই শক্তি আগে থেকেই ছিল, আমি শুধু তা বাইরে আসতে সাহায্য করেছি। মিনা জিজ্ঞাসা করল, আপনি কি অন্য গ্রামগুলোতেও যাবেন? হ্যাঁ, আর সেখানেও এই কাজই করব। মহিলাদের তাদের অধিকারের কথা বলবো, তাদের নিজেদের ওপর বিশ্বাস করতে শেখাবো। তাহলে আমরাও আপনাকে সাহায্য করতে পারি, রুচিকা বলল। আমরা অন্য মহিলাদের আমাদের অভিজ্ঞতার কথা বলতে পারি। নিশার চোখে উজ্জ্বলতা দেখা দিল। এটাই তো আমি চেয়েছিলাম। তোমরা এখন অন্যদের জন্য অনুপ্রেরণা হও, তাদের দেখিয়ে দাও যে পরিবর্তন সম্ভব। 1 বছর পর পিপুলখেড়া গ্রাম এখন বদলে গিয়েছে। এখানে এখন কোনো বউকে জোর করে লম্বা চুল রাখার জন্য বাধ্য করা হয় না। কিছু মহিলা লম্বা চুল রেখেছে, কিছু রাখেনি, কিন্তু এটা তাদের নিজস্ব পছন্দ। মিনা এখন গ্রামের অন্য যুবতী মহিলাদের অনুপ্রাণিত করে।
সে একটি ছোট গ্রুপ তৈরি করেছে যা মহিলাদের স্বাস্থ্য এবং অধিকার সম্পর্কে সচেতনতা ছড়ায়। একদিন এক নতুন বউ গ্রামে এলো। তার বিয়ে হয়েছে মাত্র 2 দিন। মিনা তার সাথে দেখা করতে গেল। নমস্তে, আমি মিনা। নমস্তে, আমি পূজা। কেমন লাগছে গ্রাম? পূজা লাজুকভাবে বলল, ভালো, কিন্তু আমি শুনেছি এখানে বউদের লম্বা চুল রাখতে হয়। মিনা হেসে দিল, আগে এমন ছিল, কিন্তু এখন নয়। এখন তুমি যেমন চাও তেমন রাখতে পারো, এটা তোমার সিদ্ধান্ত। পূজার চোখে স্বস্তি দেখা দিল। সত্যি? একেবারে সত্যি। আর হ্যাঁ, যদি তোমাকে কখনো কেউ বিরক্ত করে বা কোনো সমস্যা হয়, তবে আমার সাথে কথা বলো। থ্যাংক ইউ, পূজা হেসে বলল। মিনা তার কাঁধে হাত রাখল। আমরা সবাই একসাথে আছি। এই গ্রাম এখন বদলে গিয়েছে। সেই সন্ধ্যায় মিনা আবারও ছাদে বসেছিল। তার ছোট চুল বাতাসে উড়ছিল। কমলাদেবী উপরে এলেন এবং পাশে বসলেন। মিনা? জি শাশুড়িমা, আমি তোর কাছে ক্ষমা চাইছি। কি বলছেন? সেদিন আমি তোকে খুব কটু কথা বলেছিলাম, তোকে বুঝিনি, কিন্তু এখন আমার উপলব্ধি হয়েছে যে তুই ঠিক ছিলি। ঐতিহ্য ভালো জিনিস, কিন্তু যদি তা কাউকে কষ্ট দেয়। মিনার চোখে জল চলে এলো। শাশুড়িমা, আপনি না মা, আমাকে সত্যি বলতে দে। আমিও আমার জীবনে অনেক কষ্ট সহ্য করেছি, কিন্তু আমার মধ্যে তোর মতো সাহস ছিল না। তুই সাহসী। দুজনে একে অপরকে জড়িয়ে ধরলেন। পুরনো তিক্ততা গলে গেল। 2 বছর পর পিপেলখেড়া এখন একটি মডেল গ্রাম। অন্য গ্রাম থেকে মানুষ এখানে আসে দেখতে যে কিভাবে এখানে মহিলারা তাদের অধিকার পেয়েছে। মিনা একটি ছোট বিউটি পার্লার খুলেছে। সে শুধু চুল কাটে না, বরং মহিলাদের তাদের স্বাস্থ্যের ব্যাপারেও সচেতন করে। একদিন নিশা আবারও গ্রামে এলো। মিনা তাকে দেখেই জড়িয়ে ধরল। আপনি কবে এলেন? এই তো মাত্র ভাবলাম তোমাদের সাথে দেখা করে যাই। চলো, আমার পার্লারটা দেখুন। নিশা পার্লার দেখল এবং হাসল। বাহ, তুমি তো কামাল করে দিয়েছ। এসব আপনার কারণে হয়েছে। না মিনা, এটা তোমার সাহসের কারণে হয়েছে। আমি তো শুধু একটা স্ফুলিঙ্গ দিয়েছিলাম, আগুন তো তুমিই জ্বালিয়েছ। সেই সন্ধ্যায় গ্রামে একটি ছোট উৎসব হল। সব মহিলারা একত্রিত হলেন। কারো লম্বা চুল, কারো ছোট, কেউ বা আলাদা আলাদা স্টাইল করেছেন, কিন্তু সবার চেহারায় একটা জিনিসই সাধারণ ছিল, সুখ এবং আত্মবিশ্বাস। নিশা সবার উদ্দেশ্যে বলল, দেখো, এই সফর সহজ ছিল না। তোমরা সবাই সাহস দেখিয়েছ, ঐতিহ্যকে চ্যালেঞ্জ জানিয়েছ, কিন্তু তোমরা তা বুদ্ধিমত্তার সাথে করেছ। তোমরা ঐতিহ্যকে ভুল বলনি, শুধু তাতে পরিবর্তনের দাবি জানিয়েছ। মিনা এগিয়ে এসে বলল, আর আজ আমরা সবাই এখানে সুখী। আমাদের স্বাস্থ্য ভালো, আমাদের আত্মবিশ্বাস বেড়েছে, আর সবচেয়ে বড় কথা, আমরা আমাদের আগামী প্রজন্মের জন্যে পথ পরিষ্কার করে দিয়েছি। এখন তাদের সেই কষ্ট পেতে হবে না যা আমরা পেয়েছি। সবাই হাততালি দিল, খুশির জল বইল, আর পিপলখেড়া গ্রাম প্রমাণ করে দিল যে ঐতিহ্য এবং প্রগতি একসাথে চলতে পারে। শুধু প্রয়োজন সঠিক বোধগম্যতা এবং সাহসের। সূর্য ডুবছিল। আকাশ কমলা আর গোলাপি রঙে সেজেছিল। মিনা তার চুলকে হাওয়ায় উড়তে দিল। সেগুলো ছোট ছিল ঠিকই, কিন্তু তা ছিল তার স্বাধীনতার প্রতীক। আর এই স্বাধীনতা সে নিজে অর্জন করেছিল, কারও করুণা ছাড়াই, শুধু নিজের অন্তরের ডাক শুনে। গ্রামের প্রতিটি গলিতে এখন এক নতুন বিশ্বাস। মহিলাদের পদক্ষেপ আগের চেয়ে অনেক বেশি মজবুত, আর এখন তাদের পরিচয় চুলের দৈর্ঘ্য দিয়ে নয়, বরং সাহসের দৈর্ঘ্য দিয়ে হয়। গল্পের বার্তা: ঐতিহ্য সমাজের গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু যখন তা কোনো ব্যক্তির স্বাস্থ্য এবং খুশির পথে বাধা দাঁড়ায়, তখন সেই বিষয়ে প্রশ্ন তোলা জরুরি। প্রতিটি মানুষের নিজের শরীরের ওপর পূর্ণ অধিকার আছে, এবং কোনো ঐতিহ্যই এই অধিকারের চেয়ে বড় হতে পারে না।